Hello student, I am Gobindo. Welcome to GS Academy. স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে রেলের গ্রুপ ডি 2025-এর অ্যান্সার কি পেয়ে গেছো এবং অ্যান্সার কি পাওয়ার পর তোমার যেটা মেন কর্তব্য হবে, তোমাদের ম্যাথটা কিন্তু দ্রুত সলিউশন করে নেওয়া। তার কারণ আগামী দিনে যারা এনটিপিসি দিতে যাচ্ছ তাদের কিন্তু এখান থেকে এরকম টাইপেরই ম্যাথ কিন্তু আসবে। আর আমি তোমাদের এই ভিডিওতে সেই সমস্ত ম্যাথগুলো করাবো যেগুলো তোমাদের বেঁধে যেতে পারে। সেই টপ 200 কোশ্চেন আমি করাবো যেগুলো কিনা স্টুডেন্টরা একদমই গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু করতে পারেনি। খুব মজা আসবে আজকের ক্লাসে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরাই দেখবে যাদের ম্যাথের বেস অলরেডি স্ট্রং। তার কারণ কি লেখায় রয়েছে, সবচেয়ে কঠিন অঙ্কের সহজ আর সরল সমাধান করব একটু ডিফারেন্ট কায়দায়। আর সেই যে টেকনিক সেটা শিখতে গেলে তোমাকে কিন্তু একটু হায়ার লেভেলে তোমাকে শিখতে হবে। তো ইতিমধ্যে তোমরা জানো আমাদের কোচিং থেকে একটা গ্রুপ ডি স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে অনলাইনে। তোমরা যারা বেসিক ক্লিয়ার নেই তারা ওই ব্যাচে কিন্তু যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাস করতে পারো। তারপরে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমি সহজ সরলে সমাধান করছি সেই টেকনিকগুলো তোমরা ধীরে ধীরে রপ্ত করতে পারবে যখন তুমি আমার অনেক অঙ্কের ক্লাস করে ফেলবে। তো আজকের ক্লাস কিন্তু আবারও বলছি শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা অঙ্কে বেশ ভালো বেস তৈরি করে অলরেডি আছে, ঠিক আছে? তার কারণ আমি এই যে অঙ্কগুলো করাবো 20টা অঙ্ক প্রথম, সেই 20টা অঙ্ক অলরেডি কিন্তু আমি টেলিগ্রাম বা ফেসবুকের পেজে কিন্তু দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা অবশ্যই আশা করি সেই 20টা অঙ্ক নিজে নিজে করেছো, ট্রাই করেছো। এবার দেখবে আমি কিভাবে সলিউশন করব। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। কি বলছে প্রথম কোশ্চেনে? গড় আর বহুলকের গুণফল বলে দিয়েছে 24, মধ্যক আর গড়ের গুণফল বলে দিয়েছে 32। আর একটা কথা বলেছে যদি গড় 3 গুণ মধ্যক এবং বহুলকের বর্গের যোগফলের বর্গমূল বর্গের যোগফলের বর্গমূল a ইন্টু রুট ওভার অফ বি গুণ 11 হয়, তাহলে রুট ওভার অফ a যোগ বি এর মান কত এটা বের করতে হবে। তাহলে এই যে গড় মানে হলো ইংলিশে আমরা সেই টার্মগুলোকে কি বলি? গড় মানে মিন। তাহলে মিনকে আমি ধরে নিই এক্স, তারপরে মিডিয়ান মনে করো, সেই মিডিয়ানকে ধরে নিচ্ছি আমি ওয়াই, আর তারপরে হলো মোড, এই মোডকে ধরে নিচ্ছি জেড। তাহলে প্রথম যে ইকুয়েশনটা আমি তৈরি করতে পারবো, এখানে মিন আর মোডের গুণফল মানে এক্স আর জেড এর গুণফল কত বলে দিয়েছে? 24। ঠিক আছে? তারপরে বলে দিয়েছে প্রোডাক্ট অফ মিডিয়ান আর মিন, তার মানে কি ওয়াই আর এক্স এর গুণফলও বলে দিয়েছে 32। তাহলে আমরা জানি এই দুটো ইকুয়েশন তো বলে দিয়েছে ওরা, আর আমরা জানি একটা ইকুয়েশন যেটা স্ট্যাটিস্টিক্সে খুব গুরুত্বপূর্ণ। কি বলতো? মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। কি বলছি? মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাই তো? তাহলে মোডের ভ্যালু এখানে কত ধরেছিলাম? জেড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মানে ওয়াই মাইনাস 2 মিন মানে হলো এক্স। তাহলে আমি একটা কাজ করি, এই ওয়াই আর জেডকে এলিমিনেট করি এই দুটো ইকুয়েশনের সাহায্যে। তাহলে প্রথমে জেড এর ভ্যালু আমি এখান থেকে কত বলতে পারবো? জেড এর ভ্যালুটা 24/x, আর এখান থেকে ওয়াই এর ভ্যালুটা কত বলো? 32/x। তো চলো এখানে বসিয়ে দেওয়া যাক দুটো মানই। তাহলে জেড এর জায়গায় আমি বসাবো কত? 24/x ইজ ইকুয়াল টু ওয়াই এর জায়গায় বসাবো কত? 32/x, তাই তো? তাহলে 3 ইন্টু 32/x মাইনাস কত লিখবো? 2x।
তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এক্স এর মান, ঠিক আছে। তো পরের লাইন আমি লিখছি, পরের লাইনে যে দুটো এখানেও নিচে এক্স এখানেও নিচে এক্স আছে, আর এই 2x-টা যেটা এক্সটা এটা উপরে আছে, তাহলে এই 2x-টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস 2x হয়ে যাবে। আর এখানে 3 32 কত হবে, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 96/x, আর এখানে বাদ যাবে 24/x ও পাশে গিয়ে, ঠিক আছে। এইবার তুমি বলবে যে দাদা এখানে যদি বাদ দিই তাহলে হবে হলো 72/x ইজ ইকুয়াল টু এইদিকে হলো 2x, তাই তো। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিই, আর 2 দিয়ে 72 কেটে দিই, 36 দুগুণী 72, তাহলে তুমি বলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 হলো, তাই তো। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 6 6 36। তাহলে এক্স এর মান আমি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান যদি আমি পেয়ে যাই তাহলে প্রথম ইকুয়েশানে এই যে জেড এর মানটা আমি কত বলবো, তুমি বলবে জেড ইজ ইকুয়াল টু, এটা আলাদা কালি দিয়ে করে দিই, জেড ইজ ইকুয়াল টু আমি কত বলবো 24/x, এক্স মানে কত 6 পেয়েছি, তাহলে 4 6 24। আর এখান থেকে বলবো ওয়াই এর মানটা কত, তুমি বলে ওয়াই ইজ ইকুয়াল টু 32/6, তার মানে 16 দুগুণী 32, 3 দুগুণী 6, ওয়াই এর মান পেয়ে গেলাম। এইবার এখানে একটা মানে আরেকটা ইকুয়েশন বলেছে, যদি গড়, গড় মানে কি এক্স তার স্কোয়ার, কেননা সব বলেছে বর্গের যোগফল, তাই না। তাহলে এক্স স্কোয়ার, তারপরে বলছে যে মধ্যক, মধ্যক মানে ওয়াই, তাহলে 3y, তার 3 গুণ বলেছে কিন্তু আবার, তাহলে 3y তার হোল স্কোয়ার। তারপরে কি বলছে বহুলক, বহুলক মানে জেড তার স্কোয়ার, তার আবার রুট, এই যে বলেছে যোগফলের আবার বর্গমূল, তাই না। ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, এটা বলেছে এ গুণ রুট ওভার অফ বি ইন্টু 11, এইটা বলে দিয়েছে। তাহলে পরের লাইনে আমি দেখব এক্স এর মান বসিয়ে দিই আর স্কোয়ার করে দিই দুপাশে, তাহলে 6 6 36 প্লাস 3y, ওয়াই এর মান কত বলো তো, ওয়াই এর মান হলো 16/3, তাহলে 16/3 যদি এখানে বসাই 3 3 কেটে যাবে, 16 16 কত হবে, 16 16 256 হবে, প্লাস জেড এর মানটা কত, জেড এর মান হলো তোমার 4, তাহলে 4 4 16 ইজ ইকুয়াল টু ওপাশে স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার ইন্টু বি ইন্টু 11, তাই না, স্কোয়ার করে দিলে। পরের লাইনে আমি লিখবো সব যোগ করি, 3 6 18, 8 হাজার 1, 5 আর 1 6, 6 3 9 আর 1 10, আর 2 আর 1 3, 308, তাই না। তাহলে এ স্কোয়ার ইন্টু বি ইন্টু 11 এখানে কিন্তু দাঁড়াচ্ছে। পরের লাইনে আমি কি করছি, 11 দিয়ে কেটে দিচ্ছি, 11 দুগুণী 22, 8 11 88, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 28, মানে কি বলতো 4 গুণ 7। তাহলে দেখে বুঝতেই পারছো এ স্কোয়ার মানে একটা বর্গ সংখ্যা, সেটা 4 হতে পারে, তার মানে 2 এর স্কোয়ার, আর বি মানে কি 7, তাহলে আমি পেয়ে গেলাম এ মানে 2 এর স্কোয়ার মানে 2, আর বি মানে কত 7। এবার আমাকে বলেছে রুট ওভার অফ কি বের করতে, রুট ওভার অফ এ প্লাস বি, তাহলে রুট ওভার অফ এ প্লাস বি মানে 2 যোগ 7 ইজ ইকুয়াল টু 3 3কে 9 হয়, এটা তো 9 হয়, তাহলে 3 3কে 9, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন, কি বলছে একজন ব্যক্তিকে 18 ঘন্টায় 168 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, সে মোট দূরত্বের 2/3 অংশ, তাহলে মোট দূরত্বের 2/3 অংশ বলছে যে 4/6 অংশ সময় অতিক্রম করেছে, তাহলে অবশিষ্ট দূরত্ব বাকি কত সময় অতিক্রম করতে হবে, করতে তার গতি কত হতে হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে মোট দূরত্ব যদি যা হবে তার মধ্যে ও অলরেডি কিন্তু কত অংশ চলে গেছে 2/3, তাহলে ও পড়ে আছে আর কত 1/3, তাহলে সেটা কত দূরত্বের 168 দূরত্বের। 3 দিয়ে কাটি, 3 5 15, 3 6 18, 56 কিলোমিটার দূরত্ব পড়ে রয়েছে, 56 কিলোমিটার, তাই না। সেই 56 কিলোমিটার দূরত্বটা কত সময় যেতে হবে সেটাও দেখে নিই। 18 ঘন্টায় মোট যেতে হতো, কিন্তু তার মধ্যে 4/6 অংশ সময় প্রথমে লাগিয়ে ফেলেছে, তাহলে তুমি বলবে যে 2/6 অংশ সময় আর পড়ে আছে, তাই না। 6 দিয়ে কাটলে 6
3×18 3×2 6 ঘন্টায় ওকে যেতে হবে 56 কিলোমিটার। তাহলে ওর বেগ কত হবে 56 বাই অবশিষ্ট দূরত্বের জন্য তো 56/6, তাহলে 6×8 = 48, 6×9 = 9.33 ওর হলো বেগ হবে পরবর্তী অবশিষ্ট দূরত্বের জন্য, কিন্তু এখানে অপশান নেই, তাই তো? আচ্ছা, এটা মনে হচ্ছে অ্যান্সার কি ভুল আছে। যাদের এই প্রশ্নটা ছিল তারা কিন্তু এখানে এটা অ্যাকচুয়ালি ভুল। হ্যাঁ, 9.33 হবে তোমার অ্যান্সার কি। যাদের এটা অঙ্ক ছিল এই দিনের শিফটে তাদের কিন্তু নাম্বার বাড়বে যদি এই অঙ্ক থাকে। আশা করি তোমার টাইপিংয়ে মিস্টেক হবে না, তাও বলতে পারছি না আমি এখন। হ্যাঁ, নিয়ম হলো এই নিয়মে করতে হতো। তার পরের প্রশ্ন কি বলছে, PQRS একটি ট্রাপিজিয়াম যেখানে PQ আর SR পরস্পর সমান্তরাল। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকি দেখি, সামান্তরিক বলছে কেন, ট্রাপিজিয়াম আঁকি। তোমাদের যে শীটটা দিয়েছিলাম সেখানে সামান্তরিক লেখা হয়ে গেছিল এটা। তাহলে PQRS এই হলো তোমার ট্রাপিজিয়াম। PQ সমান্তরাল দেখো, SR করে দিয়েছি। QRS মানে এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। আর কেন্দ্র এবং আর কে কেন্দ্র আর কিউকে ব্যাসার্ধ করে, আর কে কেন্দ্র আর আর কিউকে ব্যাসার্ধ করে QAB একটা আর্ক টানো যেটা নাকি SR কে বি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর কে কেন্দ্র করে QAB মানে এই যে QR কে ব্যাসার্ধ ধরে এইরকম ভাবে একটা আর্ক আঁকতে হবে, মানে কি বাঁকা রেখা বা বৃত্তের অংশ আঁকতে হবে, ঠিক আছে, যার নাম হলো QAB। বোঝা গেছে নিশ্চয়ই। এখানে হলো বি বিন্দু। কেন বি বিন্দু? যেহেতু বলেই দিয়েছে বি বিন্দুতে ছেদ করে কাকে, SR কে। দেখো দেখে নিয়েছো। এরপর বলছে এ হলো আর্ক QAB এর উপর একটা বিন্দু, এ তো লিখেই নিয়েছি একটা যে কোনো বিন্দু। PQ আর QR 14 বলে দিয়েছে। আচ্ছা, PQ মানে এইটা 14, QR এটাও হলো 14, বেশ। এরপরে কি বলেছে SB 8। আচ্ছা, SB যদি এটা 8 হয় তাহলে আমাকে বের করতে হবে মানে এই অঞ্চলের ক্ষেত্রফল। কোন অঞ্চল বলো তো? এই অঞ্চলটার, এই অঞ্চলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ খুবই ধুরন্ধর টাইপের একটা কি বলছে পরিমিতি দিয়ে দিয়েছে, কিন্তু রেলের গ্রুপ ডিতে খুব হাই ভালো ভালো প্রশ্ন এসেছে। আর তোমরা অবশ্যই বারবার বলছি পুরো ভিডিওটা না দেখে ছাড়বে না, অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবে কিন্তু। হ্যাঁ, তাহলে তুমি বলবে যে এই অঞ্চলের ক্ষেত্রফল মানে আর কিছুই না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে বাদ দেব আমি এই যে বৃত্তের অংশটা যেটা রয়েছে সেইটা আমি বাদ দেব, ঠিক আছে। এবার এই বৃত্তের অংশ যেটা রয়েছে তার হলো ব্যাসার্ধ কত 14, আর এর মধ্যের কোণ কত 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি মানে পুরো বৃত্ত তো 360, তার মানে আমি বলবো πr² মানে আচ্ছা, তোমরা যদি একটু ভালো স্টুডেন্ট হও বা আমার যদি পরিমিতির ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের আমি কিছু ডাটা মুখস্থ করিয়েছি। 7 যদি ব্যাসার্ধ হয় তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে, যে খুব কাজে লাগে এসব কথাগুলো। তার পরিধি হবে 44 আর ক্ষেত্রফল 154। এই হলো একটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। তাহলে 7 যদি ব্যাসার্ধ হয় ক্ষেত্রফল কত 154, কথাটা মনে রাখলে। এবার যদি 7 দুগুণী 14 মানে দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 4 গুণ। কেন বলো তো? তার কারণ হলো আমরা জানি যে দৈর্ঘ্যমাপী বা ব্যাসার্ধমাপী সেমিতে, আর এটা মাপি বর্গ সেমিতে, তাই তো? তাহলে আমি বলবো 14, তো তার মানে 154 গুণ কত বলবো 4। আর যেহেতু 60 ডিগ্রির জন্য তাহলে 1/6 অংশ হবে, কেননা পুরো তো 360 ডিগ্রি, তাহলে তার মধ্যে শুধু 60 ডিগ্রি মানে 6 6 36, তাহলে 1/6 অংশ। এটা করে নেবে। তাহলে এটা তো বেরিয়ে গেল এই অংশের ক্ষেত্রফল। এবার আমার দরকার কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আর তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব মানে এই জিনিসটা বের করতে হবে না, এই জিনিসটা বের করতে হবে। আর এইটা একটা কি ত্রিভুজ দেখো তো, কেন সমবাহু ত্রিভুজ সেটা একটু বুঝে নাও। কেননা এটা একটা বৃত্তের কি ব্যাসার্ধ না, এটাও বৃত্তের ব্যাসার্ধ মানে 14 14, আর এর মাঝের কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এইগুলো কত ডিগ্রি করে হবে 60 ডিগ্রি করেই হবে না।
তাহলে তুমি বলবে যে এই যে ত্রিভুজটা এটা একটা সমবাহু ত্রিভুজ আর এটা হলো তার উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু। বাহু মানে কত? তুমি বলবে যে 14। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত বলো? এখানে দাঁড়াচ্ছে 7/2 √3। তাহলে চলো দেখে নি। আমরা বলবো যে এইটা তো 14 হয়ে গেল, সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য কত? এইটা 8 আর 14 কত হয় বলো? 8 আর 4 12, 22। তাহলে আমি বলবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 22 যোগ কত বলো তো? আর একটা উপরে 14 রয়েছে অলরেডি, 14, উপরেরটা 14, 22 যোগ 14 ইন্টু 7/2 √3। এইটা গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এটা কত হবে দেখে নি। 6 36, 36 4 নং 36, 9 গুণ 7 √3, মানে 7 নং 63 √3। আর তার থেকে বাদ যাবে এই দিকের পোর্শনটা। এই দিকের পোর্শনটা কত হয় একটু দেখে নি। এটা যদি কাটি তাহলে মোটামুটি দাঁড়াও আগে গুণটা 2 দিয়ে কেটে দিই আগে। 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 154 দুগুণি 308/3। তাহলে এটা যদি ভাগ করি তাহলে কত দেয় এটা? 3 অক্ষে 3, 0 3 ত্রিকে 9, মোটামুটি 103 মতন দেয়, তাই না? আর এখানে যদি দেখি √3 এর মান বসাতে বলেছে 1.732। বাবা, 63 অক্ষে 63, 7 গুণ 63 করলে 0.7, 7 3 7 21, 1 হাজার গুলো 2, 6 7 42, 43 44, 44.1। তারপরে 3 ত্রিকে 9, 3 6 18, 1.8, এরকম সামথিং কিছু আসবে। তার মানে মোটামুটি আরো যদি করতে চাও করতে পারো, আমি আর করছি না। হ্যাঁ, 8 আর 1 9, 10 ধরে নিলাম এখানে, 4 আর 1 5, 5 আর 3 8 9, আর 6 4 10, এখানে 109 এলো। আচ্ছা, এখানে কত এলো? 109 নাকি? তাহলে তো উত্তর হবে না, কোন এক জায়গায় ভুল করেছি মনে হচ্ছে। ক্ষেত্রফল এইদিকে বেশি হবে আরেকটু। বাহু, আচ্ছা উচ্চতা দেখো, উচ্চতার ফর্মুলাটা আমি একটু ভুল করে ফেলেছি। উচ্চতার ফর্মুলা তো √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু হবে, তাই না? এটা √3/2 ইন্টু বাহু হবে। আচ্ছা, তার মানে এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। চলো এটা ঠিক করে নিচ্ছি এখনই। বেশ, তাহলে তুমি বলবে যে √3/2 ইন্টু বাহু, তাহলে 7 √3, তাহলে এখানেও 7 √3 হবে। তাহলে এখানে যোগ করলে 22 36, 18 দুগুণে 36, তার মানে হলো 7 8 56, 6 হাজার কিলো 5, 7 অক্ষে 7 আর 5 12, 126 ইন্টু 1.732। তাহলে 126 অক্ষে 126.7 দিয়ে গুণ হলে এরপরে এইদিকে বসাবো 7 6 7 42, 2 হাজার কিলো 4, 7 12 84, আর 4 88। বেশ, আর 3 দিয়ে 3 6 18, 8 হাজার কিলো 1, 3 12 36, 37, 3.7। আচ্ছা, এখানে যোগ করলে কত হবে? 8 7 8 9, মোটামুটি এখানে 10 ধরে নিই, মানে 1 নিয়ে নিই এদিকে। 8 আর 6 14, 15 16 17, 18 8 হাজার কিলো 1, 8 আর 2 10, 11, আর এখানে হলো 2, 218 থেকে 103 বাদ দাও। তাহলে বলবে 115 মতন দাঁড়াচ্ছে। 115, তার থেকে একটু বেশি দাঁড়াবে। তাহলে 115 থেকে একটু বেশি মানে কি? 116তে টিক মেরে বেরিয়ে যাবে। তাহলে কি বুঝলে ক্যালকুলেশন? আমি কিন্তু বারবার বলছি, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য এই ভিডিওটা যারা কিন্তু অলরেডি বেসিক ক্লিয়ার করে আছে, ঠিক আছে? না হলে কিন্তু খুব টাফ লাগবে। আর তবুও চেষ্টা করো একটু বোঝার। আর যদি না বোঝো আর একবার করে এক একটা কোশ্চেন দেখে নেবে তোমরা। চলে আসি পরের প্রশ্নে। কি বলছে পরের প্রশ্ন? দামদার প্রশ্ন যাকে বলে। দামদার প্রশ্ন আর দামদার সলিউশন হবে এখনই কিন্তু। হ্যাঁ, কি বলছে দেখো, ব্যাসার্ধ আর বিশিষ্ট একটি বৃত্তে বাহু সংখ্যা 6 আর 5 বিশিষ্ট সুষম বহুভুজ অঙ্কন করা হয়েছে। তাদের ক্ষেত্রফলের অনুপাত কিন্তু বের করতে হবে আমার। এই হলো অপশনগুলো রয়েছে আমার এখানে।
তাহলে এটা দেখো কি দুর্ধর্ষ একটা কনসেপ্টে আমি তোমাকে জিনিসটাকে বোঝাবো, সেইটা তোমাকে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, যদি অঙ্কের মতন অঙ্ক করতে চাও তাহলে কিন্তু এই অঙ্কটা করতে গেলে তোমার মানে যথেষ্ট মানে নলেজ লাগবে। নলেজ মানে অ্যাপোথেম, পঞ্চভুজের বের করা, এইসব অনেক কিছু লাগবে কিন্তু। কিন্তু আমি করব, আমরা এসেছি কি রেলের চাকরি পেতে। আর রেলের চাকরি পেতে গেলে তোমাকে এমন ধরনের ট্রিক্স কিছু শিখতে হবে যাতে কিনা তুমি যে কোনো সিচুয়েশনে বেরিয়ে আসতে পারো। তো চলো আমি তোমাকে একটা ছোট্ট কনসেপ্ট শেখাই, সেটা একটু মন দিয়ে শুনবে। মনে করো এই একটা বৃত্ত, এই বৃত্তে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? ঠিক আছে, ত্রিভুজ আঁকলাম। এবার এই বৃত্তের মধ্যে আমি একটা চতুর্ভুজ আঁকলাম। কত আঁকলাম? কি আঁকলাম? চতুর্ভুজ। আচ্ছা, এই বৃত্তে আমি এবার একটা পঞ্চভুজ আঁকলাম। বুঝতে পারছো বিষয়টা? তাহলে যত মানে ভুজের সংখ্যা বাড়ছে তত কিন্তু এরিয়া আস্তে আস্তে বাড়ছে। কি বাড়ছে? এরিয়া বেড়ে যাচ্ছে। মানে কি, মানে ভেতরের এরিয়া বেড়ে যাচ্ছে। মানে ত্রিভুজের ক্ষেত্রে ছোট এরিয়া ছিল, এটা আরেকটু বড় এরিয়া, এটা আরেকটু বড় এরিয়া, তাই না? তাহলে তুমি বলছো যে প্রথমে আছে এখানে কি কি বলতো? ষড়ভুজ, মানে 6 ভুজ বিশিষ্ট, তারপরে আছে পঞ্চভুজ। তার মানে কি ষড়ভুজের ক্ষেত্রফল যেটা, সেটা কিন্তু গ্রেটার দেন পঞ্চভুজের ক্ষেত্রফলের থেকে হবে, তাই না? এটা যা হবে এইটা তার থেকে বেশি হবে। তো চলো আমি অপশানে দেখে নিই যে এ তো খতরনাক অপশান, তাই না? দেখেই বুঝতে পারছো খতরনাক অপশান। কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো, এইটাকে যদি আমি স্কোয়ার করি, হ্যাঁ, এটাকে যদি স্কোয়ার করি, 3 × 9, 3 নং 27 হবে। ইস টু এ পাশে যদি আমি স্কোয়ার করি 5 ইন্টু, আচ্ছা এইটা স্কোয়ার করার দরকার নেই। আমি যদি দেখি এটা স্কোয়ার করার দরকার নেই, এইটাকে যদি দেখি তাহলে প্রথমটা তো এমনি উড়িয়ে দেবো। তার কারণ তো এইটা তো এর চেয়ে বড়, তাই না? এর চেয়ে তো বড়, আর আমার তো এই পাশে বড় দরকার, তাই তো? দেখতেই পাচ্ছ সমাধানে কি লেখা আছে, এই পাশে বড় দরকার। তাহলে সি অপশনটাকে চেক করি। এটা করলে কত হবে? 4 × 4 = 16, 3 × 16 = 48। আর ওই পাশে যদি করি 5 × 5 = 25, আর এখানে 10 রুট উঠে গেলে 10 - 2 √5, মানে √5 এর মান হলো 2.2 মতন হয়। তার মানে 2.2 যদি হয়, তার মানে 2 × 2 = 4, 2 × 2 = 4। আচ্ছা, 4.5 মতনই নিয়ে নিই, বুঝলে? 4.5 মতন নিয়ে নিই। আচ্ছা, বা 4.4ই নাও তুমি, ঠিক আছে? তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এই জায়গাটায় মোটামুটি যদি 5ও বাদ দিই বা 4.5 যদি বাদ দিই, তাহলে কত আসছে বলো তো? 5 তো আসছে, 5 × 5 = 125, তার থেকেও বেশি আসবে। 125-এর থেকেও কি আসবে? বেশি আসবে। তার মানে কি এটা ছোট হয়ে গেল না, এইদিকে বড় হয়ে গেল না? তাহলে এই অপশন তো হবেই না। চলে আসি তারপরটা। এর পরেরটা কি দেখা লাগে? এখানে তো আরো প্লাস রয়েছে, এ তো হতেই পারে না, এ তো হতেই পারে না। এইবার চলে আসি তোমাকে প্রথম অপশানে। চলো প্রথম অপশান, চলো স্কোয়ার করো। 12 × 12 = 144 × 3, তাহলে 3 × 4 = 12, 3 × 14 = 42, আর 1 = 43। এইটা হলো। আর এই দিকে তো আমি দেখলাম কত হবে বলো? এই দিকে হবে 25 × 10 + 4.4 মনে করো, তার মানে কি 14.4। তাহলে 250, 250 4-এর জন্য 4 × 25 = 100 মনে করো। 4 × 25 যদি 100 হয়, এটা 100 নিলাম, আর 4 × 25 = 100, মানে 10 মতন হবে। তার মানে কি এটা সব যোগ করলে 360 মতন দাঁড়াচ্ছে। আর এদিকে কত? 432। তাহলে একটা অপশানই শুধুমাত্র বাঁ পাশে বড় ছিল, ডান পাশে ছোট ছিল। তাহলে দেখো কত সুন্দর একটা কায়দার মাধ্যমে আমরা এই অঙ্কটা করলাম। কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এবার আসছি 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নটা কি বলছে একটু তাড়াতাড়ি পড়ে নিই। বলছে একটা প্যাকেজিং কোম্পানির 2 ধরনের আয়তাকার বাক্সের জন্য কার্ডবোর্ড প্রয়োজন। বড় বাক্সের মাপ বলছে 30, 25 আর 10 সেন্টিমিটার, আর ছোট বাক্সের পরিমাপ হলো এইটা। যদি ওভারল্যাপের জন্য মোট পৃষ্ঠতলের 6% অতিরিক্ত প্রয়োজন হয়, তাহলে বলছে যে 10,000 সেমি স্কোয়ার কার্ডবোর্ডের মূল্য যদি 45 টাকা হয়, তাহলে 400টি বড় আর 500টি ছোট বাক্স তৈরির জন্য মোট কত খরচ হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে অঙ্ক তো ভাই এখানে কি কিছুই না, ক্যালকুলেটিভ আর কিচ্ছু না, ক্যালকুলেটিভ ছাড়া কিছুই না। তাহলে তুমি জানো আয়ত ঘনাকার, আয়ত এখানে ঘনাকার হবে, হ্যাঁ বাংলাটা ভুল আছে, আয়ত ঘনাকার।
তাহলে আয়ত ঘনাকার যে বাক্স, ঠিক আছে, সেই বাক্সের তোমরা সকলেই জানো যে 6টা তল আছে। 6 তলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হলো, বা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ উচ্চতা আর প্রস্থ গুণ উচ্চতা। এটা সবাই জানে, তাই না? এটা সবাই মোটামুটি জানে। এইবার তাহলে দেখো, প্রথম বাক্সের ক্ষেত্রে এই জিনিসটা যদি করি, তাহলে 2 গুণ আমি কি করব, 30 গুণ কত আছে 25, 3 25 75, 750 যোগ 25 গুণ 10 250, আর হলো 30 গুণ 10 মানে 300 হয়ে গেল প্রথমটার জন্য। এবার দ্বিতীয়টার জন্য 18 গুণ 12, 18 গুণ 10 আর 12 গুণ 10 এইগুলো করতে হবে। তাহলে 2 গুণ 18 গুণ যদি 12 করি তাহলে কত হয়, 216 যোগ 180 আর একটা কত 12 গুণ 10 মানে 120। তাহলে এইগুলো যোগ করলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে বলো, মোটামুটি এখানে হচ্ছে তোমার 2 13 1300 আর 13 দুগুণে 2600। আর এই দিকে যদি গুণটা করি তাহলে এখানে কত হবে বলো, এখানে হবে এখানে তো 300, 516 কত হচ্ছে, এখানে হলো 200 300 300 400 500 516 মানে হলো 1032 হচ্ছে এদিকে, তাই না? এবার এদিকের বাক্স কতগুলো তৈরি করতে হবে, এদিকের বাক্স তৈরি করতে হবে 400টি, বেশ 400 দিয়ে গুণ করে দিই। আর এদিকের বাক্স তৈরি করতে হবে কতগুলো, 500খানা। তাহলে মোট মানে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। গুণ করলে পরে তুমি দেখতে পাচ্ছ 4 26 104, আর কটা শূন্য হবে, 4টে শূন্য। আর এই দিকে যদি গুণ করি তাহলে কত হবে, 516 আর হলো 3টে শূন্য হবে, তাই না? তাহলে এই দুটো যদি এখন যোগ করি তাহলে কত হবে দেখো, এই দুটো যোগ করলে হবে 5 6 3টে শূন্য, আর তার আগে দাঁড়াবে হলো 1 5, তাই না? 1 5। তাহলে এই হলো তোমার মোট ক্ষেত্রফল এলো। এবার এইটা বলছে 6% কি হয়েছে, বেশি লাগবে এক্সট্রা, তার মানে 106/100 এত ক্ষেত্রফল এক্সট্রা লাগবে। তার কারণ কি, ওই যে মানে ওভারল্যাপ করার জন্য যে 6% এক্সট্রা পৃষ্ঠতল লাগে তার জন্য। তাহলে 106/100 এটা হলো মোট পৃষ্ঠতল। আর এর জন্য খরচটা যদি একটু লক্ষ্য করো, খরচ দেখো প্রতি এই যে 10,000-এ 45 টাকা করে খরচা হয়। তাহলে প্রতি 10,000-এ যদি 45 টাকা করে খরচা হয়, তাহলে এই মোটটাকে আমি 10,000 দিয়ে ভাগ করব, গুণ 45 করে দেবো। তিনটে শূন্য ইন্টু 106/100, আর এটাকে কত দিয়ে ভাগ করব, 10,000, তাই না? যেহেতু 10,000 বর্গ সেন্টিমিটারে তোমার 45 টাকা করে খরচা হয়, তাহলে আমি দেখে নিলাম কতগুলো 10,000 বর্গ স্কোয়ার হয়, এখানে ভাগ করে দিয়ে 45 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে তুমি বলবে যে 3টে শূন্য যদি কেটে দিই, তারপরে আর কিছু গুণ করার কাটাকুটি করার দরকার আছে? আর দরকার নেই, কেননা এইবার করতে হবে কি তোমার, গুণ। বাবা, খুব বড় ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, কিছু করার নেই, এই হলো ঝামেলা। চলো একটু কাটাকুটি করি। 5 নং 45, 5 20 100, 2 দিয়ে 10 দুগুণি 20, 2 দিয়ে 53 দুগুণি 106। আর কাটবো, আর কাটার দরকার নেই। এবার নিচে এইখানে 10 আছে, এখানে 10 আছে, 2 ঘর আগে পয়েন্ট বসাবো, তাই না? তাহলে এবার গুণটা আমাকে করতে হবে। 1556 গুণ 3 নং 27-এর 7 থাকলো 2, 5 নং 45 46 47, 4 7 7। বাহ, বিরাট বড় একটা গুণ এখন তোমার কাছে উপস্থিত।
এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তুমি প্রথম চান্সে পরীক্ষার দিন কি করবে, স্কিপ করে যাবে কিন্তু, এবং খুব ফাস্টলি তুমি পুরো মানে এটা কমপ্লিট করে এসে তারপরে কিন্তু এই সমস্ত অঙ্ক নিয়ে বসবে এবং সেটা সলভ করেই আসবে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে এইবার হলো আমার গুণটা যদি এখন করি তাহলে কত হবে, 7 6 7 42 2 হাজার 4, 5 7 35, 39 হাজার 3, 7 15 105 আর 3 108। এইবার একই জিনিস আরেকবার লিখবো, যেহেতু আবার 7 রয়েছে তাই না, তাহলে 8 1 0। আচ্ছা 4 দিয়ে গুণ করি, 4 6 24 4 হাজার 2, 4 5 20, 2 22 2 হাজার 2, 4 15 60 আর 2 62। খুব বেশি কষ্ট হলো না গুণ করতে, সহজ। 9 10 11 হাজার 1, 9 আর 4 13, 14 14 আর 8 22, হাতে থাকলো 2, 8 2 10 আর 2 12, হাতে থাকলো 1, 2 আর 1 3, 6 আর 1 7, 7 3 2 2, 7 3 2 2 এরকম কিছু এলো তাই। আচ্ছা 7 3 হবে না, এখানে তো 2 আর 1 3 আর 1 4 হবে, 7 4, যোগটা ভুল করেছি, 7 4 2 2। তাহলে কোন অপশন বুঝতেই পারছো, অপশন ডি হলো সঠিক অ্যান্সার। এবার চলে আসি 6 দাগের প্রশ্নে। কি বলছে 6 দাগের প্রশ্নটা, একটি ধাতব নলাকার পাইপ দুই প্রান্তেই খোলা আর পাইপটির বহির্ব্যাস বলে দিয়েছে 12 আর এর দৈর্ঘ্য বলে দিয়েছে 63। ধাতব স্তরের পুরুত্ব সর্বত্রই বলছে যে 0.4 সেন্টিমিটার। পাইপটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে কেমন ধরনের পাইপ তুমি একটু বোঝো, এই রকম নলাকার পাইপ রয়েছে, সেই নলাকার পাইপটা এই রকম টাইপের একটু পুরু পাইপ। হ্যাঁ, পুরু পাইপ। এইবার দেখো এটা কতটুকু পুরু, 0.4 আর এর বহির্ব্যাসটা বলে দিয়েছে মনে হয় 12। তাহলে বহির্ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ কত বলবে, বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 6। তাহলে ক্যাপিটাল আর যদি 6 হয় তাহলে ভিতরের ব্যাসার্ধ স্মল আর সেটাকে কত বলবে, তুমি বলবে যে স্মল আর হলো 6 থেকে 0.4 বাদ, মানে হলো 5.6। বেশ, এইবার তুমি বলবে যে এর ক্ষেত্রফল বলতে দুটো বক্রতল আছে না, দুটো বক্রতল আছে, এই একটা বক্রতল ভিতরের আর এটা হলো বাইরের বক্রতল। তার মানে কি 2 পাই, পাই মানে 22/7, 2 পাই আর এইচ, এই হলো সূত্র। কিন্তু আর বলতে গেলে একটা ভিতরের আর একটা বাইরের, দুটোর জন্য দুটো আসবে, তাহলে দুটো হলো 6 যোগ 5.6 ইন্টু কত লিখবো বলো, 6 যোগ 5.6 ইন্টু এইচ। এইবার এইচটা কত লিখবো, এইচ বলে দিয়েছে এখানে, দৈর্ঘ্য বলে দিয়েছে 63। তাহলে 63 গুণ করে দিলাম, 7 দিয়ে কেটে দিই, 7 নং 63। এটা গেল বক্রতল কিন্তু। হ্যাঁ, আর উপরে দেখো, উপরে পাবে এরকম চাকতি টাইপের দুটো, এরকম চাকতি টাইপের দুটো, তাই না, বা রিং টাইপের বলতে পারো, এরকম রিং টাইপের দুটো জিনিস পাবে। তাহলে এর ক্ষেত্রফল কি বলো, পাই মানে 22/7 আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাই না, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বাদ। আর এটা কয়টা পাবো, এটা দুটো পাবো। তাহলে তুমি বলবে 2 গুণ 22/7 ইন্টু এখানে বড় আর কত বলে দিয়েছে 5, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা, তাহলে 6 আর 5 11.6 একটা, আর একটা বাদ দিলে হবে 0.4 একটা, তাই না। আর এই দিকে যদি গুণটা করি তাহলে কত পাচ্ছি দেখো তো, এখানে 9 দুগুণে 18 গুণ 22, তাই তো, 18 দুগুণে 36, তাহলে 36 মানে 36 গুণ 22, 36 গুণ 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 গুণ 11, তার মানে 3 9 6। বেশ, 3 9 6, আর এখানে হবে 6 আর 5 11.6, এই দুটো গুণ করতে হবে। বেশ, তাহলে 11 দিয়ে গুণ করলে কি হয়, 11 দিয়ে গুণ করলে হয় 3 9 6, আর একবার লিখবো
দিয়ে 6, 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 9 আর 3 12, 13, 3 আর 1 4। আর 0.6 জন্য 96কে যদি গুণ করি তাহলে 0.66 36 হাতে থাকলো 3, 6 নং 54, 57 7 হাতে থাকলো 5, আর হলো 3 6 18 আর 5 23। বেশ, তাহলে 7 আর 6 কত 13, 5 আর 3 8 9, এখানে 3 2 5 আর এখানে 4.6। ঠিক আছে, এতটুকু চলে এলো, মানে 4500 মতন এসে গেছে। আর এইখানে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে আমি দেখছি কতটুকু হতে পারে। 4593, মানে প্রায় 4600 কাছাকাছি চলে এসেছে। আর এখানটায় যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে গুণটা করলে যদি দেখি, 7 × 7, 7 আর 4 11, 46, 6 7 42 হচ্ছে না, কাটছে না তো। এটা মোটামুটি কত দেয়? এটা মোটামুটি 3 বলবে, 3 দুগুণে 6 যদি করি, 6 11 66, 6 11 কত দেখো, এটাকে আমি 3 বলতে পারি না মোটামুটি, তাহলে 3 দুগুণে 6, 6 11 কত 66, 66 আর এটা 0.5, মানে 0.5 মানে হাফের একটু কম, তার মানে 6 6 36, মানে 66 67 68 69, এটা 69 আর 0.5 একটু কম, তার মানে হলো 6, মানে 2 দুগুণে 4, সরি 2 দিয়ে কাটলে কত হয়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 34 থেকে 0.1 কম, মানে 6 কম, তার মানে কত হবে 28 মতন এখানে দেবে। তাহলে 28 আর এইটা যদি যোগ করা যায়, তার মানে কত দেয় দেখো তো, মোটামুটি 4600, 4625 কাছাকাছি যাবে, 4625 কাছাকাছি যাবে, যেটা কিনা আমার অপশানে রয়েছে। বাবা, কি অপশান, কি অপশান, সাংঘাতিক অপশান তো। বাবা, তুমি করবে কিভাবে? তো পুরো গুণ করবে, করে তারপরে গিয়ে তোমার এই উত্তর মেলাতে হবে। কি করেছে, সব অপশান কাছাকাছি। আমি তো কোনো রকমে একটুখানি কাছে পিঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তো অপশান তো দাগানো রয়েছে বলে পেরে গেলাম। কিন্তু তোমার তো ভাই পুরোপুরি গুণটা করতে হবে, যেমন হচ্ছে পুরোপুরি গুণ করতে হবে, কিচ্ছু করার নেই। এখানটা পুরোপুরি গুণ করবে, দেখবে যে চলে আসবে পুরোপুরি। হ্যাঁ, চলে আসি তার পরের প্রশ্ন। আছে এই প্রশ্নটা তোমাদের একটু আগে এই কনসেপ্টটা বুঝিয়েছি, 7 দাগের প্রশ্নটা। 8 দাগের প্রশ্নে চলে আসি। 14 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক কাঠের উপর বৃহত্তম সম্ভব ব্যাসের একটি অর্ধগোলক স্থাপন করা হয়েছে। তাহলে বুঝতে পারছো, এরকম একটা ঘনক রয়েছে, বুঝলে, এরকম একটা ঘনক রয়েছে। এই ঘনকের উপরে একটা অর্ধবৃত্তাকার টাইপের কিছু একটা বসাতে হবে, এর উপরে এইরকম সাইজের কিছু একটা বসাবে। ঠিক আছে, এর উপরে এরকম অর্ধবৃত্তাকার টাইপের কিছু একটা বসাবে। ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা বসাবে। আচ্ছা, এইবার তাহলে তুমি উপরের পোর্শনটাকে কেমন দেখবে? তুমি উপরের পোর্শনে বলবে যে উপরে এই রকম টাইপের একটা আমি অর্ধগোলক ম্যাক্সিমাম বসাতে পারবো, এই রকম একটা অর্ধগোলক আমি বসাতে পারবো, তাই না? এই রকম একটা মানে গোলাকার অংশের উপরে, মানে অর্ধগোলাটা বসে থাকবে, তাই না, এই রকম জায়গাটার উপরে। তাহলে বলছে যে এই যে গঠিত ঘন বস্তু তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে তুমি বলবে যে দাদা, যে অর্ধগোলকটা বসে থাকবে, এই যে অর্ধগোলকটা যেটা বসে থাকবে, এর বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr², 2πr²। ঠিক আছে, 2πr², অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, পুরো ঘনকের ক্ষেত্রে কত বলো? ঘনকের ক্ষেত্রে তুমি বলবে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6টা তল আছে যেহেতু, 6টা তল আছে যেহেতু। তাহলে পুরো ঘনকের মধ্যে থেকে দেখো, ঘনকের উপরে দাঁড়িয়ে আছে কি এরকম যে বৃত্তাকার অংশটা, এইটা তো ভিতরে ঢুকে গেছে না, এটা তো ভিতরে ঢুকে গেছে, এটা তো নেই। এটা নেই মানে কি, এটা হলো πr² নেই। এটা কি নেই বলো? πr², কেননা এর উপরে দাঁড়িয়ে আছে কি একটা অর্ধগোলক, 2πr² দাঁড়িয়ে আছে। তার মানে πr²টা জাস্ট কি হয়েছে, কেটে গেছে, একটা πr² কেটে গেছে। তাহলে তুমি বলবে যে শুধু একটা πr² আমি লিখবো এক্সট্রা, মানে 6a² হলো পুরো ক্ষেত্রফল তো ছিলই, তো পুরো ক্ষেত্রফল মানে উপরেরটা, শুধুমাত্র উপরের যে তলটা, সেই তলের দেখো a² পুরোপুরি নেই,
এইটুকু পোর্শন আছে, কিন্তু এইগুলো যদি কেউ না ধরে তার কিন্তু অঙ্কের উত্তর ভুল চলে আসবে। এই পোর্শনগুলো নিতে হবে। তাহলে এই পোর্শনটা নিতে গেলে আমি পুরোটাই নেব, শুধুমাত্র মাঝের বৃত্তটাকে বাদ দিয়ে দেবো, মানে পাই আর স্কোয়ারটা বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল? শুধু একটা পাই আর স্কোয়ার যোগ করলে হয়ে যাবে। তাহলে আমার পুরো ক্ষেত্রফল হলো 6a স্কোয়ার যোগ পাই আর স্কোয়ার। এই হলো আমার অঙ্কের উত্তর হবে। তাহলে 14 যেহেতু আমার বাহু বলে দিয়েছে, তাহলে 14 14 196, 6 গুণ 196 হবে। আর যোগ, আমি তো তোমাকে একটু আগেই শেখালাম যে 7-এর জন্য ক্ষেত্রফল কত হয়। 7-এর জন্য ক্ষেত্রফল কত হয় তুমি বলবে 154, কিন্তু এখানে 14 আছে, তাহলে 154 গুণ কত হবে? দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4 গুণ। তাহলে চলো এবার গুণ করা যাক। তাহলে এখানে গুণ করলে হবে 6 6 36, 6 নং 54, 57 আর 6 অক্ষে 6 আর 5 11, 1176। আর এখানে হবে 4 4 16, 6 4 15 60, 616। তাহলে এই দুটো যোগ করে দাও। এই দুটো যোগ করলেই তোমার কিন্তু আচ্ছা, এখানটায় কিছু একটা কি ভুল করেছি? পাই আর স্কোয়ার, পাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল তো করেই ফেলেছি, দেখছি তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে একটু। আচ্ছা, ভালো করে শোনো এই জায়গাটা একটুখানি মন দিয়ে, হ্যাঁ। আচ্ছা, উপরে যে বৃত্তটা তৈরি হয়েছে, যে বৃত্তাকার অংশটা, এর কিন্তু ব্যাস 14, এর ব্যাস 14। এই যে এই বরাবর একটু আলাদা কালি নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। যে অর্ধবৃত্তটা রয়েছে না, সেই অর্ধবৃত্তের যে ভূমিটা রয়েছে তার কিন্তু ব্যাস হলো কি? ব্যাস হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে ব্যাসার্ধ কত হবে? হাফ না, 7ই তো হবে, এটা 7ই হবে। তাহলে আমি কি বলবো? পাই আর স্কোয়ার মানে 7, 154ই হবে জাস্ট এটা। তাহলে 154 যোগ করে দিলেই তোমার উত্তরটা চলে আসবে। তাহলে 6 আর 4 10, 7 আর 5 12, 13, আর এখানে 11 আর 1 11, 11 আর 1 12 আর 1 13, 1330 যোগ করলে কত হয়? 1330। অপশন এ হলো আমার সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো। খুব খুব সুন্দর অঙ্ক কিন্তু, হ্যাঁ। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, আর কেমন লাগছে শেষে কিন্তু অবশ্যই জানাবে। এটা পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলোর ক্রম বলে দিয়েছে, পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো কি সুন্দর প্রশ্ন। আর যে কোনো ভুজের ক্ষেত্রফল বের করার জন্য কোঅর্ডিনেট দিয়ে দিলে খুব সহজেই বের করা যায়। নিয়ম কি? হাফ ইন্টু কাটা মাইনাস কুটি। এটা সে সারা জীবন শিখিয়ে যাচ্ছে আমি, হাফ ইন্টু কাটা মাইনাস কি কুটি। এই হলো আমার ফর্মুলা। তাহলে তুমি বলে কাটা মাইনাস কুটি কি জিনিস, সে তো জানি না। তাহলে তুমি কি করবে? সব থেকে প্রথমের যে বিন্দু দুটো লিখে নাও 0 0, তারপরে কি লিখবে? 6 আর 0, তারপরে কি লিখবে? 8,3, তারপরে কি লিখবে? 4,7, তারপরে কি লিখবে? 0,4। এইবার কাটা মাইনাস কুটি কি জিনিস সেটা বুঝে নাও। দেখো, কাটা মানে এই বরাবর গুণ, এই বরাবর গুণ করলে তাকে বলা হয় কাটা। তাহলে বলো, এই বরাবর গুণ করলে 3 6 18, কাটার মানটা কত কত দাঁড়াচ্ছে দেখে নিই। 18, 7 8 56, আর 4 4 16। তাহলে কত হবে যোগ করে? 6 6 12, 20, 5 6 7 8 9, 90। আচ্ছা, কুটির মানটা কি জিনিস? কুটির মানটাও দেখিয়ে দিই। কুটি মানে এই বরাবর গুণ, 3 4 12 আসবে, কারণ এটা তো 0, তাই না? 3 4 12, 8 0 0, আচ্ছা 12ই শুধুমাত্র আসবে। তাহলে কুটির মান কত? 12। তাহলে 12 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে দেখে নাও। তুমি বলবে 78, আর 2 দিয়ে ভাগ করলে কত হবে এটাকে? 39 দুকোণে কিন্তু 78। তাহলে 39 স্কোয়ার ইউনিট, এটাই হলো আমার ক্ষেত্রফল। চলে আসি পরের প্রশ্নে। 14 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 3টি ব্যাসীয় সমতল বরাবর কিন্তু 6টি সমান খণ্ড, তাই না? 6টি সমান অংশ কিন্তু এখানে কাটা হবে। তাহলে তুমি বলবে কটা কাট করলে, মানে একটা কাট করলে দুটো খণ্ড তৈরি হয়, তাহলে 3টে কাট করলেই হয়ে যাবে নিশ্চয়ই। এখানে 3টে কাট কি করবে দেখো। আর ব্যাসীয় কাট কিন্তু, ব্যাসীয় মানে কি? একদম কেন্দ্র দিয়ে যাবে। এই একটা কাট, তারপরে কি এই রকম একটা কাট করে দাও, আর এই রকম একটা কাট করে দাও। তাহলে এই যে 3টে খণ্ড তোমার তৈরি হলো। ভাই, একটা খণ্ডের ফলে কি হলো একটুখানি দেখে নাও তো। একটা খণ্ডের ফলে উপরে খানা বৃত্ত তৈরি হলো, নিচে একটা এরকম বৃত্ত তৈরি হবে।
অর্ধগোলক তো উপরে একটা বৃত্ত তৈরি হবে আর নিচে একটা এরকম বৃত্ত তৈরি হবে এক একটা, তার মানে একটা কাটে কটা পাই আর স্কোয়ার, দুটো পাই আর স্কোয়ার তৈরি হবে, দুটো পাই আর স্কোয়ার। আর তিনটে কাটে 3 গুণ পাই আর স্কোয়ার, 3 দুগুণই 6খানা পাই আর স্কোয়ার তৈরি হবে। এটা কাটের ফলে তৈরি হলো। আর পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 10 পাই আর স্কোয়ার। তাহলে তুমি বলে পাই আর স্কোয়ার যাই হোক না কেন তার 10 গুণ, 10 গুণ মানে কি লাস্টে একটা শূন্য থাকবে, আর একটা শূন্য একটা অপশানে ছিল, এরকম টিক মেরে বেরিয়ে যেতে পারতে। আর তুমি তো আরও মুখস্থ তোমার অনেক কিছুই আছে। ব্যাসার্ধ যদি আর 7 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 154, কিন্তু 14 হয় যদি তাহলে তার সাথে আরও 4 গুণ, আর 4 যদি গুণ করি তাহলে কত হবে বলো? 4 4 16, 4 15 60, 61, আর এই 10 গুণ আছে মানে কি 6160। ঠিক আছে, পুরো সঠিকভাবে মিলে গেছে। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে? যদি মোট সংযোজিত কম্পাঙ্ক বলছে 45 হয়, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি 45 হয় তাহলে প্রদত্ত তথ্যের মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক বের করার ক্ষেত্রে তোমাদের দুটো প্রসেস আছে। একটা হলো খুব মানে সহজে বের করা যায়, কিন্তু এখানে অপশান দেখছি খুব কাছাকাছি, তাই এখানে আর রিস্ক নিচ্ছি না, বুঝলে। এখানে তোমাদের থিওরিটাই বলে দিচ্ছি, মানে সূত্রটা বলে দিচ্ছি। মধ্যক বা মিডিয়ান, MEDIAN, মিডিয়ান বের করার সূত্র হলো L প্লাস N/2 মাইনাস CF বাই F, F মিডিয়ান ক্লাসের F ইন্টু H। ঠিক আছে, চলো আস্তে আস্তে একটা করে বলি। তাহলে এখানে সংযোজিত কম্পাঙ্ক কত? 45, মানে সব যোগ করলে 45 হবে। তাহলে 10, 11, আর এটা x আর এটা 11, তাহলে সব কটা যোগ করে যদি 45 হয় তাহলে তুমি বলবে 11 11 22 আর 32, 32 যোগ x ইকুয়াল টু 45। তাহলে x ইকুয়াল টু কত? 13। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 13। তাহলে 13 যদি হয় সংযোজিত কম্পাঙ্ক, মধ্যক কোন ক্লাসের মধ্যে থাকবে সেটা দেখে নাও। তুমি জানো 45-এর মধ্যে 23 নম্বর যে থাকবে সেই মধ্যক, আর 23 নম্বরটা খুঁজে পাবে কোথায়? 10 আর 11 কত হয়? 22। 10 আর 11 কত হয়? 22। তাহলে 23 নম্বরটাকে খুঁজতে গেলে তোমাকে এই ক্লাসের মধ্যে ঢুকতে হবে। বুঝতে পেরেছো কোন ক্লাসের মধ্যে ঢুকতে হবে? এই ক্লাসে। আর এই ক্লাসের লোয়ার বাউন্ডটাকে বলে এল। তাহলে মধ্যক আগে ক্লাস খুঁজতে হবে। কিভাবে মধ্যক ক্লাস খুঁজতে হবে ভালো করে শোনো। 45 হলো মোট ফ্রিকোয়েন্সি, তাহলে এর হাফ কত? এর হাফ হলো 22 22, এদিকে 22 ওদিকে 22, তাহলে 22 22 44, আর মাঝে পড়ে থাকলো কে? 23তম। এটাই হলো মধ্যক ক্লাস। আর মধ্যক ক্লাসকে খুঁজে পেতে গেলে এখানে 10 আর 11 কত হয়? 21, সরি 10 আর 11 কত হয়? 21, 22 23, মানে এই ক্লাসের মধ্যে ঢুকতে হবে। আর এর লোয়ার বাউন্ড কত? 21, তাহলে এখানে 21 বসিয়ে দিই। প্লাস এন হলো টোটাল ফ্রিকোয়েন্সি, মানে 45/2 মাইনাস CF, মানে তার মানে CF মানে যেটা মিডিয়ান ক্লাস তার আগের দুটোর যোগফল, লিখে নিও সব কিছু। হ্যাঁ, CF মানে তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 10 আর 11 কত হয়? 10 আর 11 যোগ করলে হয় 21, বাই কত লিখবো? F হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা হলো F। তাহলে এটা হলো 13 বসিয়ে দাও, ইন্টু H মানে প্রতিটা ক্লাসের মধ্যে কত গ্যাপ আছে? প্রতিটা ক্লাসের মধ্যে গ্যাপ আছে 10, তাহলে আমি 10 লিখে দিলাম। চলো তাহলে উত্তর বেরিয়ে যাবে এবার। 21 প্লাস 21 দুগুণে 42, মানে 3 হয় 3 10 30/13, তাই না? তাহলে আমি বলবো কত বলো এখানে? 13 দুগুণে 26। আচ্ছা, এটা তো 3/2 হয়, তাই না? 21 দুগুণে 42, তার মানে 3/2। তাহলে এই নিচে আর একটা 2 আসবে, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তাহলে হচ্ছে 15 বাই হলো 13, তাই তো? তার মানে 21 প্লাস 1 পূর্ণ 2/13, এই একটা যোগ হয়ে গেলে কত হবে? 22 পূর্ণ 2/13। তাহলে কোন অপশন? অপশন সি হলো আমার সঠিক উত্তর। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে? একটি দৌড় পথে দুটি সমান্তরাল সরলরেখা আছে, প্রতিটির
দৈর্ঘ্য 120 মিটার, দুই প্রান্তে অর্ধবৃত্তাকার অংশ দ্বারা যুক্ত ট্রাকের অভ্যন্তরীণ পরিসীমা 504 মিটার আর ট্রাকটির প্রস্থ বলছে 18 মিটার হলে বাইরের পরিসীমা নির্ণয় করতে হয়। বেশ, ব্যাপারটা বোঝো একটু ভালো করে। এইরকম একটা ট্রাক আছে, এইরকম একটা ট্রাক 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রাক, ঠিক আছে। আরো একটা ট্রাক আছে এরকম, আরো একটা ট্রাক আছে, এই হলো আর একটা ট্রাক, ঠিক আছে। দুটো ট্রাক বুঝতে পেরেছো তোমরা। এইবার দেখো দুটো ট্রাকের মাথায় কেমন ভাবে জোড়া আছে আমি সেটা বুঝিয়ে দিই। এর মাথাতেও অর্ধবৃত্তাকার এরকম একটা অংশ, এর মাথাতেও অর্ধবৃত্তাকার অংশ, এর মাথাতেও অর্ধবৃত্তাকার অংশ, এর মাথাতেও অর্ধবৃত্তাকার অংশ। তাহলে বলছে যে তোমার বাইরের পরিসীমাটা বের করতে হবে। ভিতরের পরিসীমা বলে দিয়েছে 504। আচ্ছা, তুমি বলবে যে দাদা এখানে তো 120 আর 120 240, এখানেও 120 120, এইগুলো কিন্তু সেমই আছে তাই না, এখানে কিন্তু সেম আছে, তাহলে যা কিন্তু বক্রতেই চেঞ্জ হয়েছে। আচ্ছা, ট্রাকটা কত মানে এক্সট্রা আছে এখানে বলো তো? 18 চওড়া, 18 চওড়া। বেশ, তাহলে এখানে আমি কি করব বলো? তুমি দেখে নাও যে প্রথমে এই ভিতরের যে বক্ররেখাটা এর ব্যাসার্ধটা কত। এর তো একটা ব্যাসার্ধ আছে নাকি, সেই ব্যাসার্ধটা কত সেটা দেখে নাও। তাহলে তুমি বলবে যে 120 দুগুণে 240 আর ট্রাকের ওই অংশটা, আচ্ছা এখানে তো অর্ধবৃত্ত আছে তাই না, তাই তো বলেছে মানে দুই প্রান্ত অর্ধবৃত্তাকার অংশ আছে, তার মানে এইখানে একটা অর্ধবৃত্ত আছে, এখানে একটা অর্ধবৃত্ত, তার মানে টোটালটা কত? ফুল বৃত্ত। আর ফুল বৃত্ত মানে কত? 2πr, 2πr। তাহলে 240 কি গেল? 120 120 240 আর একটা পুরো বৃত্ত হয়ে গেছে, মানে 2πr। সব মিলে তো ছিল 500, কত জানো? 504, হ্যাঁ 504। তাহলে আমি কি বলবো? 2πr মানে 22/7 ইন্টু r ইজ ইকুয়াল টু 240 বাদ গেলে 4 24, তার মানে হলো 6 আর 3 2 264, 22 দিয়ে কাটলে 22 22, 22 দুগুণে 44, 12, 2 দিয়ে কাটলে 6, তাহলে আর এর ভ্যালু কত হলো? 6 7 42। বেশ, তাহলে 42 আমার হলো ব্যাসার্ধ, তাই তো, ভিতরের ব্যাসার্ধ। তাহলে বাইরের ব্যাসার্ধ আরও 18 বেশি, আরও 18 বেশি, তাহলে আমি বলবো বাইরের ব্যাসার্ধ যেটা ক্যাপিটাল আর, সেটা হলো 42 যোগ 18, তার মানে যোগ করলে কত হয়? তুমি বলবে যে দাদা 60 হয়। তাহলে ওই যে বক্ররেখাটা, মানে এপাশে একটা এরকম বড় মানে কি বলবো, বড় বক্ররেখাটা, এপাশে একটা পুরো বড় বক্ররেখা যেটা কিনা একটা ফুলবৃত্ত তৈরি করবে, সেটা কত হবে? 2πr তৈরি করবে, তাই তো, 2πr মানে 60 গুণ হবে। তাহলে 60 দুগুণে 120 গুণ পায়ের মান কত? 22/7, 22/7। তাহলে এখানে কত হচ্ছে বলো? এখানে হচ্ছে 12 দুগুণে 24, তার মানে 12 দুগুণে 24, 2 6 4 0/7, 7 দিয়ে ভাগ করলে 3 7 21, পড়ে থাকে 54, 7 7 49, পড়ে থাকে 7 7 49, 377 পয়েন্ট সামথিং মতন আসবে। আর ওদিকে কত আছে বলো তো? 377 তো তোমার বক্ররেখা হলো, আর এই সরল রেখা তো 120 আর 120, 240 আছে না, তাহলে 240 যোগ করে দাও, তাহলে কত হবে? 7 4 7 4 11, 3 2 5 আর 6, 617 থেকে একটু বেশি, তাহলে 617 থেকে একটু বেশি 620 আছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অপশান ডিতে আছে। আর এখানে দেখবে যে ভাগ করলে তোমার 617, এটা কিন্তু একটু বেশিই দেবে, হ্যাঁ এখানে। তাহলে চলো এখানে বলেই দিই যে নিকটতম দশকে বের করো, তার মানে বুঝতেই পারছো 617 থেকে একটু বেশি মানে 620 উত্তর হবে। চলে আসছি তার পরের প্রশ্ন, কি বলছে দেখে নাও। বলছে প্রদত্ত তথ্যের বহুলক যদি এত হয় তাহলে এক্স এর মান আমাকে কিন্তু বার করতে হবে, তাই তো। আচ্ছা, বহুলক
বহুলক মানে তোমরা জানো সবাই মোড, তাই তো? মোড বলে দিয়েছে এত। মোড যদি এত বলে তাহলে এক্স এর মান আমাকে কিন্তু এখানে বার করতে হবে। আচ্ছা, মোডের ফর্মুলা কি? মোডের ফর্মুলা কি? দেখো আমার হাতে লেখা কিন্তু খুবই খারাপ, আগে থেকেই আমি স্যারেন্ডার করে নিচ্ছি, হাতে লেখা একদমই ভালো না। চেষ্টা করতে হবে ম্যাটেরিয়ালস বোঝার, হ্যাঁ, হাতে লেখা দিয়ে কোনো কাজ হবে না। তাহলে মোডের ফর্মুলা হলো এল প্লাস F1, তাই তো? F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, এই হলো মোডের ফর্মুলা। আচ্ছা, মোড বলে দিয়েছে এখানে 133 পূর্ণ 2/11। আর এল মানে কি? লোয়ার বাউন্ড অফ মোডাল ক্লাস। তাহলে বলো মোডাল ক্লাস কোনটা? মোডাল ক্লাস কোনটা? তুমি দেখতে পাচ্ছ মোডের ভ্যালু কত? 133 পূর্ণ সামথিং। তার মানে 133 আছে কোথায়? এর ভিতরে গিয়ে ঢুকলেই তো 133 পাবে নাকি? না 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 না, সরি, এর ভিতরে কেন? এর ভিতরে কেন হবে? 133 আমাকে পেতে গেলে 130 থেকে 135-এর মধ্যে ঢুকতে হবে না? 130 থেকে 135-এর মধ্যে ঢুকতে হবে না? তাহলে এর মধ্যে 133 পয়েন্ট কিছু পাবে, তাহলে এটা হলো মোডাল ক্লাস। তার মানে এটাই হলো F1, এটা হলো F1, তার মানে এইটা তার আগেরটা হলো F0 আর এক্স হলো F2। বোঝা গেছে সব কটা কাকে কি বলে। আর এল কি? এল হলো মানে মোডাল ক্লাসের, এটা হলো মোডাল ক্লাসের লোয়ার বাউন্ড, এল হলো মোডাল ক্লাসের লোয়ার বাউন্ড। লিখে নিও কথাগুলো যারা জানো না। তাহলে 130 যোগ F1 মানে কত লিখবো? 14 মাইনাস F0 মানে কত লিখবো? 7 বাই নিচে লিখবো 14 দুগুণী 28 মাইনাস F0 মানে কত? 7 মাইনাস এক্স ইন্টু এইচ। এইচ মানে হলো কি বলেছিলাম? এইচ মানে হলো এদের মধ্যে গ্যাপ, প্রতিটা ক্লাসের মধ্যে গ্যাপ। 40 আর 45 মানে 5 গ্যাপ আছে। চলো তাহলে পরের লাইন করি। তাহলে দেখো এই যে 130টা এপাশে এসে যদি বাদ যায় তাহলে কত হবে? বলবো যে 133 থেকে 130 বাদ গেলে 3 পূর্ণ 2/11 পড়ে থাকবে। আর এইখানে কত হবে? 14 থেকে 7 বাদ গেলে 7, আর এখানে 28 থেকে 21 মাইনাস এক্স ইন্টু 5। আচ্ছা, এইটা গুণ করলে কত হবে? 3, 11, 33 আর 2 35/11। দেখো এই পাশের 35 আর এই 5 7টা 35 উড়ে গেল। তাহলে 21 মাইনাস এক্স ইজিক্যাল টু 11 লিখবো। এক্স ইজিক্যাল টু 21 মাইনাস 11 মানে 10। তাহলে 10 কোথায় আছে? অপশান সিতে আছে 10। হয়ে গেছে। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে অজানা ব্যাসার্ধের একটি ধাতব গোলককে গলিয়ে 64খানা ছোট গোলকে রূপান্তর করা হলো। পুনর্গঠনের সময় মোট 20% নষ্ট হয়ে গেছে। আর এই ক্ষতির পর বা এই যে নষ্ট হওয়ার পর 64টা ছোট গোলকের আয়তন বলে দিয়েছে এত মানে ঘন সেমি। তাহলে মূল গোলকের ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। তাহলে তুমি বলবে যে আমার তো 20% নষ্ট হয়েছে, মানে 80% যে আয়তনটা বেঁচে আছে তার ভ্যালুই হলো কত বলো? তার ভ্যালুই 10, 7, 5, 2 এইটা। তাহলে 8 দিয়ে যদি কাটি, 8 10-এ 80, 8 দিয়ে যদি কাটি, 8 কে 8, 8 3 8 24, 4 32, 4 32, ঠিক আছে। তাহলে 100% কত? মানে পুরো আয়তনটা কত ছিল প্রথমে? 13 44 0, এইটা। আর এইটা কার কিউবের কাছে? এইটা কি বলছে চলো দেখি আর একবার একটু ভালো করে। এইটা হলো মোট আয়তন, তাই না? 13 44 0। আচ্ছা, এইটা হলো কার আয়তন বলো তো? পুরো গোলকের। পুরো গোলকের আয়তনের সূত্র তোমরা সবাই জানো। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। সেটা ইকুয়াল টু লিখে দিচ্ছি 13 44 0। আচ্ছা, পাই মানে প্রায় 3-এর কাছাকাছি, তাহলে পায়ের সাথে এই 3 কেটে দিই। 4 দিয়ে এটাকে কাটি, 4 দিয়ে এটাকে কাটলে 3 4 12, 3 4 12, পরে থাকে 14, 3 4 12, তাহলে 14 3 8 24 মানে 3380। আর তুমি বলো কার কিউব করলে তুমি মোটামুটি 3380-র আশেপাশে থাকে? তোমরা সকলে জানো 15-র কিউব কত হয়? 3375 না? 15-র কিউব কত হয়? 3375। তাহলে টিক মেরে বেরিয়ে যাও। বুঝেছো?
দারুণভাবে কিন্তু সলভ করলাম, দারুণভাবে। এইভাবেই তোমরা পরীক্ষার হলে করবে, তাহলে একমাত্র ক্যালকুলেশন হাত থেকে মুক্তি পাবে, কিন্তু নাহলে কিন্তু খুব বড় বড় হয়ে যাবে অঙ্ক। কি বলছে দেখি তার পরের প্রশ্ন, যদি প্রদত্ত তথ্যের বহুলক 22.75 হয় আর বলছে যে মধ্যক তাহলে নির্ণয় করতে হবে। বেশ, বহুলক বলে দিয়েছে মানে মোড বলে দিয়েছে, আর মিডিয়ান বের করতে হবে। চলো দেখে নিই আগে কিভাবে কি করব। তাহলে বহুলক যেটা বলেছে সেটা কত, 22.75, মানে মোড মানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে তাহলে বলো, মোডাল ক্লাসটাকে বলো কোথায়। তুমি বলে 22.75 মানে তাকে খুঁজে পেতে গেলে আমাকে এখানে আসতে হবে, এখানে ঢুকতে হবে। বলো ঠিক বলেছি? 22.75 যদি পেতে হয় তাহলে কোথায় ঢুকতে হবে? 22.75 পেতে গেলে এখানে ঢুকতে হবে। আর 22.75 মানে কি, 22 পূর্ণ 3/4, এটা সবাই জানে যারা হলো ভালো স্টুডেন্ট। তাহলে এটা গুণ করলে কত হবে? 4/22 88, আর 3-এ 88, 91/4, এটা হলো মোডের ভ্যালু। আর সেই মোডাল ক্লাসটা কোথায়? এইখানে। আর এখানে মানে এটার মান কি, এটাকে বলবো F1, আগেরটাকে বলবো F0, আর এটাকে বলবো F2। চলো এবার ফর্মুলায় ফেলে দিই। তাহলে এই মোডের ভ্যালুটাই আমার 91/4 ইজিক্যাল টু, একটু আগে ফর্মুলা পড়েছি কিন্তু, মোডাল ক্লাসের লোয়ার বাউন্ড কত আছে? 21, তাহলে 21 বসিয়ে দিই, প্লাস 21 প্লাস কি লিখেছিলাম? F1 মানে 11 মাইনাস F0 9/2 F1 মানে 11 দুগুণে 22 মাইনাস 9 মাইনাস কত? F2 মানে x বিয়োগ করব ইন্টু কি, প্রতিটা শ্রেণীর মধ্যে গ্যাপ। 35 আর কত হলে 42 হয়? 35 আর 7 হলে 42 হয়। চলো দেখি, সলভ করলেই হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা দেখো কাটাকুটিটা কেমনভাবে করছি, 7 দিয়ে কাটছি, 3 7 21, 7 13 91, বুঝতে পেরেছো আশা করি। সব জায়গায় 7 দিয়ে কেটে দিলাম। এইবার তুমি বলবে তাহলে 11 - 9 থাকলে 11 - 9 করলে কত হয়? 2/22 থেকে 9 বাদ গেলে কত হয়? 13 - x ইজ ইকুয়াল টু, ওই দিকে গেলে 3 বাদ যাবে, তাহলে 13/4 - 3, 3 4 12, তার মানে 1/4 হয়ে গেল, তাই তো? এটা এবার কোনাকুনি গুণ করো, 13 - x ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8, তাহলে x ওই পাশে গেলে 8 থেকে 13 বাদ গেলে 5। বেশ, x এর মান পেয়ে গেছি 5। এইবার আমি করব কি বলো, এইবার করব আমি মধ্যক বের করব, তাই তো? আচ্ছা মধ্যক বের করার নিয়মটা, আচ্ছা মধ্যক তো একটা তো সূত্র আমি একটু আগে দেখালাম, কিন্তু মধ্যক না তুমি অন্য কায়দাতেও বের করতে পারো। এখানে যেহেতু অপশানগুলো মোটামুটি অনেকটা গ্যাপ আছে, আমি দেখি তো সেই ট্রিক্সটা লাগে কি না। তাহলে আমি বুঝে গেছি এক্স এর মান কিন্তু এখানে কত হয়ে গেল? 5। এবার একটু আলাদা কালি নিই, তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হবে। দেখো এইবার আমাকে বের করতে হবে মিডিয়ান। আচ্ছা মিডিয়ান মানে কি? একদম মাঝের জন। তাহলে বলো মোট ফ্রিকোয়েন্সি কত? মোট ফ্রিকোয়েন্সি n, সব যোগ করতে হবে। তাহলে 7 আর 1 8, 8 8 16 আর 1 17, 17 18 28, 28 আর 5 কত? 28 আর 5 33, 33 আর 3 36, তাই তো? তার মানে 36 যদি হয় তাহলে আমি মিডিয়ান কোথায় গিয়ে পাবো? 18 আর 19-এর মাঝে না? 18 আর 19-এর মাঝে আমি মিডিয়ান পাবো। তাহলে 18-র পরে গিয়ে মিডিয়ান পাবো। তাহলে 18 যদি পেতে হয় আমাকে, তুমি দেখো তো, আরেকবার একটু যোগটা করে নিই। 7 আর 1 8, 8 8 16 17, 17 18, 18 28, 28 29 30 31 আর 5 36। বেশ, তার মানে আমার 18 আর 19-এর মাঝে গিয়ে পাবো, তাই তো? তাহলে 18 19-এর মাঝে গিয়ে মিডিয়ান পাবো। তাহলে 18 খুঁজে বের করতে হবে, প্রথম থেকে যোগ করো। 7 আর 1 8, 8 আর 16 17, 17 মানে আর 1 পেলেই কিন্তু কি হয়ে যেত? 18 19, তাই না? তাহলে আমাকে যেতে হবে এই ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে 1.5 পেতে হবে। তার মানে এইটুকুতে কত হয়েছে? এইটুকুতে যোগ করে এই দিকের টুকুতে 17 হয়েছে। তাহলে আমাকে আর 1.5 এগিয়ে যেতে হতো, 1.5 ফ্রিকোয়েন্সি এগিয়ে যেতে হতো, তাহলে মিডিয়ানটা পেয়ে যেতাম আমি। তাহলে তুমি বলবে 1.5 ফ্রিকোয়েন্সি মানে এর মধ্যে ঢুকতে হবে, এর মধ্যে ঢুকতে হবে, আর এর মধ্যে লোয়ার বাউন্ড কত আছে? 21 যোগ 1.5 আমাকে এগোতে হবে, 1.5 এগোতে হবে। মোট কত আছে ওখানে? মোট আছে হলো
দেড় এগোতে হবে, মোট আছে 11, তাহলে 11 দিয়ে ভাগ, আর ওখানে গ্যাপটা কত, গ্যাপটা 21 আর কত হলে 28 হয় 7। চলো এই হলো বিষয়, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে 21 প্লাস, আচ্ছা 21 প্লাস কত দাঁড়াচ্ছে দেখে নি, 7 5 7 35, 7 অক্ষে 7 আর 3 7 8 9 10, 10.5 বাই 11। আচ্ছা তার মানে 21 পয়েন্ট সামথিংই থাকলো, 10 দিয়ে তো পুরোপুরি ভাগ যায় না, এই 11 দিয়ে তো পুরোপুরি ভাগ যায় না, তার মানে 21 পয়েন্ট সামথিংই থাকলো। কিন্তু তার মানে 21 পয়েন্ট সামথিং একটাই অপশান ছিল, এইভাবে কিন্তু করে দিতে পারো তুমি চাইলে, হ্যাঁ এইভাবে তুমি চাইলে কিন্তু করে দিতে পারো। তাহলে দেখি পরের প্রশ্নটা, যদি এইগুলো না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্ট্যাটিস্টিক্স বুঝতে পারছো না, তাহলে আমি বেস্ট একটা ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে আসবো খুব তাড়াতাড়ি। চলে আসি তার পরের প্রশ্ন। দেখো কি বলছে, একটি আয়তকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে 240, আচ্ছা প্রস্থ বলেছে 180, জমির চারিদিকে 10 মিটার প্রস্থের একটা সরু ফালা খোঁড়া হলো এবং সেই মাটিটা সমানভাবে জমির উপরে ছড়িয়ে দেওয়া হলো, ফলে জমির উচ্চতা 25 সেন্টিমিটার বৃদ্ধি পায়, ফালাটির গভীরতা কত? বেশ, তাহলে তুমি বলো এই হলো একটা আয়তকার জমি, তার চারপাশে আছে ফালা কাটা, এই ফালা যেটা কাটা আছে সেই জমির সেই মাটিটাই এর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি বলবো এইটার যে আয়তনটা, এটা যে উচ্চতা বেড়েছে না, এই যে ভিতরের যেটা, এর যে উচ্চতাটা বেড়েছে এর একটা আয়তন বেরোবে, আর এর যে গভীরতাটা হয়ে এর একটা আয়তন বেরোবে, দুটো সমান হবে। তাহলে তুমি বলবে যে আগে এই যে পোর্শনটা এর ক্ষেত্রফল কত, বাইরের ক্ষেত্রফল ইন্টু এটার কতটা ডেপথ, সেটা গুণ করলেই তোমার এর পুরো আয়তন চলে আসবে। তাহলে এর ক্ষেত্রফল মানে আমি কি বলবো বলো তো, তুমি বলবে যে পুরো বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্র বাদ, আর বড় আয়তক্ষেত্র মানে কি, এই দিকে কত বেড়েছে, এই দিকে বেড়েছে বলো 10, আর এদিকেও বেড়েছে 10, তার মানে 10 10 20 বেড়েছে, দৈর্ঘ্য 20 প্রস্থও 20 বেড়েছে। তার মানে বলবো 240 যোগ 20, তার মানে কত হয় 260 গুণ 180 যোগ 20 করলে কত হবে 200। এটা হলো বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার থেকে আমি বাদ দেব 240, মানে ভিতরেরটা 240 গুণ 180, বুঝেছো? এইবার এইটা গুণ করলে 26 দুগুণি কত হয়, 26 দুগুণি 52, 3টে 0, মাইনাস কত করব, এদিকে 24 গুণ কত হবে 18, তাই তো, তার মানে যদি 20 করতাম তার মানে 24 দুগুণে 48, তার থেকে 36 বাদ, তার মানে 432, 432 আর দুটো 0, হ্যাঁ আচ্ছা এবার যদি বাদ দিই তাহলে কত হবে বলো, 8 8, ঠিক আছে 8800 হলো তোমার ক্ষেত্রফল, এবং এটা কত গভীরতা সেটাই বের করতে হবে, ধরে নিই এইচ গভীরতা, ঠিক আছে এটা ধরে নিলাম। আর যেটা ফেলা হয়েছে সেটা কার উপরে ফেলা হয়েছে, সেটা ফেলা হয়েছে 240 গুণ 180 উপরে ফেলা হয়েছে, কতটুকু বেড়েছে, উচ্চতা 25 সেন্টিমিটার আছে। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি পেয়ে যাব, এর আয়তন পেয়ে যাব, আর 25কে কত 100 দিয়ে ভাগ করলাম, কারণ এটা সেন্টিমিটারে ছিল। তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 6 24, এইটার এটা দুটো কিন্তু সমান, হ্যাঁ কারণ এই মাটিটাই তো এখানে ফেলা হয়েছে, তাই না? তাহলে দুপাশে যদি সমান সমান হয় তাহলে কাটাকুটি করলে উত্তর চলে আসবে, তাহলে 0 0, দুদিকে 0 0 কেটে গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমি বলবো 6 গুণ 18, তাহলে 6 8 48 হাতে থাকলো 4, 6 অক্ষে 6 আর 4 10, মানে 108 বাই 88, আর এটা ভাগ করলে 1.1 তো যাবে, 88 যদি হয় তার মানে 20, তাহলে 1.4 32, না হবেই না, 8 দুগুণে 16, হ্যাঁ 2 হবে, 1.2, অপশান সি হলো সঠিক অ্যান্সার, 1.2। তারপরের প্রশ্নটা কি বলছে দেখো, একটি বৃত্তীয় চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভিতরে চতুর্ভুজ আছে যার বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে
তাহলে এর কি বের করতে হবে? চতুর্ভুজের ক্ষেত্রফল। আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করা যায়, আমি বলেই দিয়েছিলাম, ব্রহ্মগুপ্তের সূত্রের মাধ্যমে। একমাত্র কোন চতুর্ভুজের ক্ষেত্রফল বার করা যায়? যে চতুর্ভুজটা বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে তার ক্ষেত্রে প্রথমে আগে অর্ধ পরিসীমা এস বের করবে। কিভাবে বের করবে? সবকটা যোগ করে। তাহলে 10, 14, 8 আর 12 যোগ করলে কত হয়? 12 আর 8 20 আর 30, 40, 44 বাই 2, মানে 22 হলো অর্ধ পরিসীমা। আর এর ক্ষেত্রফলের সূত্র রুট ওভার অফ এস মাইনাস এ এস মাইনাস বি। এসটা এক্সট্রা গুণ করবে না, কিন্তু যেটা ত্রিভুজের ছিল সেটা গুণ করবে না। এস মাইনাস সি আর এস মাইনাস ডি। ঠিক আছে, তো দেখে নিই কি হয় এটা করলে। এটা আমি আগেও করিয়েছি তোমাদের ইউটিউবে। তাহলে 22 থেকে যদি এ বাদ যায় মানে 12 হবে, বি বাদ গেলে কত হবে? 8, সি বাদ গেলে কত হবে? 4, 8, আচ্ছা সি মানে কত? 8, তাই তো? তাহলে 8 বাদ গেলে কত হবে? 14, আর 12 বাদ গেলে কত হবে? 10। এবার এটার হিসাব নিকাশ করলেই কিন্তু আমার উত্তর চলে আসবে। তাহলে দেখতেই পাচ্ছি আমি এখানে একটা 8 আছে, তাই না? এখানে একটা 8 আছে, আর এখানে 3 গুণ 4 আছে, আর এখানে 7 গুণ 2 আছে। তাহলে বলো তো এই 4 দুগুণই কত হয়? 8, আর এই একটা 8, তাহলে দুটো 8-এর থেকে একটা 8 বেরিয়ে গেল, আর পড়ে থাকবে কারা কারা? 3, 3 7 21 আর এই 10। তাহলে 21 গুণ 10 মানে কত? 210। তাহলে 8√210 অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে দেখো, একটি ABCD আকৃতির একটি পার্কে সি বলছে যে 90 ডিগ্রি, AB 36, BC 42, CD 40 আর AD হলো 36 মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল। বাবা, এই হলো একটা চতুর্ভুজাকার পার্ক রয়েছে, যেখানে যার নাম হলো ABCD, আর সিটা বলে দিয়েছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি মানে এখানে একটা ট্রিপলেট ইউজ হতে পারে। চলো তো দেখি। AB 36, AD কত? এটাও 36। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাই তো ওখানে। আর এখানে কত? BC 42 আর এখানে 40, CD 40। তোমরা সকলেই জানো যে যেখানে সমকোণ তৈরি হবে সেখানে একটা ট্রিপলেটের ধারণা কিন্তু চলে আসে। ট্রিপলেট যারা আমার কাছে পড়েছো তারা এতদিনে জেনে গেছো। আর আমি বারবার ক্লাসে বলি 20, 21, 29 সেটা একটা ট্রিপলেট, আর তাকে 2 দিয়ে গুণ করলে 20 দুগুণি 40, 21 দুগুণি 42, 29 দুগুণি কত হবে? 29 দুগুণি হবে 58। তাহলে এই ত্রিভুজ কিন্তু আমি বাহু পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি বলবো? হাফ ইন্টু ভূমি মানে 40 ইন্টু উচ্চতা কত? 42 করলে হয়ে যাবে। তাহলে এটা যদি কাটাকুটি করি, তার মানে 20, 42 দুগুণি কত? 84, 840। আর উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আচ্ছা, উপরের ত্রিভুজটা কি ত্রিভুজ বলো? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেই আমি লম্বটা টানবো না, এইদিকে 36, এদিকে 36 আর নিচে হলো 58, তার মানে এদিকে 29 আর এদিকে 29-এ কাটবে। তাহলে আমি বলবো এই উচ্চতাটা বার করতে পারলে আমার হয়ে যাবে। উচ্চতাটা কত হবে? 36-এর স্কোয়ার মাইনাস 29-এর স্কোয়ার হবে, তাই না? আর তুমি যদি বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি করলে কত হয়? এ প্লাস বি করলে 29 যোগ 36, তাই তো? তারপরে 30, 30, 60, 65, আর বিয়োগ করলে কত হবে? 7। বেশ, 5 7 35, আর 7 6 7 42, 43, 44, 45, 455 এর রুট করলে মোটামুটি 400, 20 20, 21 21, 441। আচ্ছা, 21-এর একটু বেশি হবে, 21-এর একটু বেশি হবে। তাহলে হাফ ইন্টু ভূমি মানে 58 ইন্টু 21 এর একটু বেশি। চলো দেখি কাটাকুটি করে মোটামুটি আনতে হবে তো। 29 দুগুণি 58, 29 গুণ 21 করলে 29 দুগুণি 58, আর এখানে কত দিচ্ছে? গুণটা করতে হবে। 29 দুগুণি 58, 580, আর 29 বা 30 যদি আর একটা নিয়ে নিই, 5, 8, 8, 9, 10, 11, তার মানে 610 মতন আসবে। হ্যাঁ, মোটামুটি 610। আর এই দিকে দাঁড়িয়েছিল কত? 840, তার মানে যোগ করলে 6 8 হচ্ছে 1450। আরে 1450, 1450, যাক বেঁচে গেছি।
1450 থেকে একটু বেশি হবে, একটাই কাছাকাছি উত্তর ছিল, আমি কিন্তু 1485 অতদূর যাব না। ঠিক আছে, এইভাবে কিন্তু করতেই হবে যে কোনো ক্রমে তোমাকে শর্ট ট্রিক্স, না হলে কিন্তু ভীষণ ভীষণ চাপ হয়ে যাবে। দেখো এতগুলো অঙ্ক করাতে গিয়ে কি পরিমাণ মানে কষ্ট হয়ে যাচ্ছে। বলছে তার পরের প্রশ্নটা কি বলছে দেখো, আর আমি কিন্তু যা প্রশ্ন নিয়েছি এটা হলো সবচেয়ে টপ প্রশ্ন, সবচেয়ে টপ প্রশ্ন, বারবার বলছি। বলছে এত এত আর এত মাত্রার একটি আয়ত ঘনাকার অ্যাকোয়ারিয়ামের উচ্চতার 80% বলছে জলে পূর্ণ, 20 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট কিছু কঠিন ধাতব ঘনক সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয়েছে, তাহলে পানির স্তর কতটা বাড়বে, এই হলো আমার প্রশ্ন, তাই তো? তাহলে তুমি বলবে যে পানির স্তরটা বাড়বে কতটা, যতটা হলো তোমার নতুন মানে পানির স্তর ইজিকল বা পানির আয়তন যেটা বাড়বে তার আয়তন ইনটু আমি কি বলবো, ওই যে যে ঘনকগুলো মানে ডোবানো হয়েছে তার আয়তনের সমান। আচ্ছা ঘনকের আয়তন কত, ঘনকের আয়তন মানে 20 কিউব বলবো, 20 গুণ 20 গুণ 20, এটা হলো ঘনকের আয়তন। আচ্ছা অ্যাকোয়ারিয়ামের জলের আয়তন কতটা বৃদ্ধি পাবে, তাই তো বলেছে। অ্যাকোয়ারিয়ামের দৈর্ঘ্য প্রস্থটা কত বলেছে, 60 গুণ 45, আর উচ্চতা ধরে নিই আমি, এইচ বাড়বে, কত বাড়বে, এইচ বাড়বে। তো চলো কাটাকুটি করি, 20 দিয়ে কাটি, 3 কুড়ি 60। আচ্ছা আর কি কাটবে, হ্যাঁ 5 দিয়ে, 5 4 5 20, 5 দিয়ে কাটবে 5 নং 45। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত বলবো, 4 কুড়ি 80 বাই 3 নং 27। আচ্ছা 27 দিয়ে যদি কাটি, আচ্ছা 3 27 কত হয়, 3 27 বলবো 81, তার মানে 3-এর থেকে জাস্ট একটু কম, 3-এর থেকে জাস্ট একটু কম, কোনটা আছে অপশান, 3-এর থেকে জাস্ট একটু কম, বি। আশা করি বুঝেছো। চলে আসি তার লাস্ট প্রশ্ন আজকের। ঠিক আছে, বলছে একটি সমবাহু ত্রিভুজ এ বি সিতে ডি বিন্দু বি সি বাহুর উপর এমনভাবে অবস্থিত যাতে 3BD ইজ ইকুয়াল টু BC হয়। চলো তাহলে একটু এঁকে নিই আমরা। সমবাহু ত্রিভুজ কিন্তু, হ্যাঁ প্রতিটা বাহু সমান। তাহলে ABC হলো ত্রিভুজের নাম, ABC, আর এখানে যে সম্পর্কটা দিয়েছে BD বাই যদি আমি BC লিখি তাহলে ওদিকে 1/3টা উপাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে নিচে। তার মানে ডি হলো এমন একটা বিন্দু যেটা কিনা এই দিকে 1 অংশ আছে আর এদিকে 2 অংশ আছে। বলো তো বুঝেছো কিনা, কেননা পুরো BC কত, পুরো BC হলো 3, তার মধ্যে উপরে হলো এই তার মধ্যে এই দিকে আছে কত, এই দিকে আছে 1, আর তাহলে বাকিটুকু কত, বাকিটুকু হলো 2, তার মানে হলো টোটালটা 3 বলতে পারি। তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু তাহলে এদিকেও 3 এদিকেও 3, আর আমার এডির দৈর্ঘ্যটা লাস্টে যে সম্পর্ক দিয়েছে এডি আর এবির মধ্যে, হ্যাঁ তাহলে সবার দৈর্ঘ্য যখন পেয়ে গেছে তাহলে এডির দৈর্ঘ্য বের করার একটা নিয়ম আছে। যারা যারা এডির দৈর্ঘ্য বার করার নিয়ম জানো না তারা অবশ্যই লিখে নেবে, কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন TCS কিন্তু করেছে। এডির দৈর্ঘ্যের সূত্র হলো AB ইন্টু AC মাইনাস BD ইন্টু DC, এই হলো সূত্র। তাহলে রুট ওভার অফ আমি কি বলবো, 3 × 9 হয়ে গেল, মাইনাস 2 × 2, তার মানে √7। এইবার চলো তাহলে আমি যে সম্পর্কগুলো দেখছি সেগুলোই কিন্তু AD স্কোয়ার আর AB স্কোয়ার, সেটা লিখেছি AD স্কোয়ার আর AB স্কোয়ার, এটা দেখছি AD স্কোয়ার বাই AB স্কোয়ার। তাহলে AD মানে কত, AD মানে হলো বেরোইছে √7, তার স্কোয়ার করলে 7 হবে, আর AB মানে কত, 3 × 9, AB মানে এই যে 3 × 9 লিখবো। তাহলে কোনাকুনি গুণ করলে 9AD স্কোয়ার ইজ ইকুয়াল টু 7AB স্কোয়ার। ঠিক আছে, তাহলে অপশান এ হলো সঠিক অ্যান্সার। খুব সুন্দর সুন্দর অঙ্ক আমি বলবো যে রেলের গ্রুপ ডিতে এসেছে। আগামীতে যারা NTPC দিতে চলেছো তাদের কিন্তু কপালে শনি আছে, যদি কিনা এই সমস্ত অঙ্ক না করে যাও ফুল মার্কস পাবে না। অঙ্ক জিআই এমনভাবে তোমাকে তৈরি করতে হবে যাতে ফুল মার্কস পাওয়া যায়। ঠিক আছে, তো আমি বারবার বলছি আমাদের একটা একদম সুন্দর একটা কোর্স চালু হয়েছে 699 টাকায়। আমি পুরো অনলাইনে এইভাবেই তোমাদের ক্লাস করাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ক্লাসে বা এই ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেও, যার 1 বছরের ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, আর রেলের গ্রুপ ডি আগামী বছরের রেলের গ্রুপ ডিকে যদি টার্গেট করে থাকো তাহলে অবশ্যই কিনবে, দুর্দান্ত ক্লাস হবে। এক কথায় দুর্দান্ত ক্লাস আমি নেব এখানে, আর বেসিক থেকে পুরোপুরি অ্যাডভান্স পর্যন্ত। ঠিক আছে, আর তুমি সমস্ত গ্রুপ ডির যে
কোশ্চেন আছে সব সলিউশন কিন্তু পেয়ে যাবে এই ব্যাচে। আজকের দিনের জন্য একটা অফার চলছে, 100 টাকার ছাড় আছে, কিন্তু আজকে 12টার পরেই কিন্তু তুমি আর সেই 700 টাকা বা 699 দিয়ে কিনতে হবে, এখন কিন্তু 599 পাচ্ছ, ঠিক আছে। তো এইটুকু আর কতবার চেঁচিয়ে বলবো, পারলে নিয়ে নাও, আর না পারলে পরে গিয়ে যদি নাও তাহলে 100 টাকা বেড়ে যাবে, এই হলো কথা। আর যত ক্লাস সব কিন্তু আমি নেব, আর তুমি দেখতেই পাচ্ছ যে অঙ্ক কিন্তু যতই বড় কঠিন অঙ্ক হোক না কেন তোমাকে কিন্তু আমি সলভ করাবোই। দ্রুত গিয়ে কোর্সটা নিয়ে নাও, সামনের বছর চাকরি পাওয়ানোর ফুল দায়িত্ব আমার, ঠিক আছে। আর বাকি যা কিছু জানার আমার এই দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা কিন্তু জেনে নেবে। থ্যাংক ইউ।